শিক্ষার্থীরা আমাদের নেটের একটু সমস্যা ছিল, তোমরা দেখো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আমরা বলছিলাম কোন বস্তুর অবস্থান যদি তিনটা অক্ষের সাহায্যে অর্থাৎ তিনটা স্থানাঙ্ক দ্বারা নির্ধারিত করা হয় তাহলে সেটাকে বলছি আমরা সেই কাঠামোটাকে বলবো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তোমরা দেখো ফ্যানের অবস্থান, আমরা বলছিলাম যে ঘরের উপরে যদি কোনো বস্তুর অবস্থান আমরা চিহ্নিত করি তাহলে তিনটা স্থানাঙ্ক দেখতে হবে আমাদেরকে। ঘরের একটা কোণকে আমরা মূলবিন্দু ধরবো, সেখান থেকে দৈর্ঘ্য বরাবর x দূরত্ব যাবে, প্রস্থ বরাবর y দূরত্ব যাবে, তারপরে আমাদেরকে উচ্চতা বের করতে হবে। তাহলে ঘরের বাল্ব উপরে আছে, এটা কয়টা স্থানাঙ্ক? হ্যালো শিক্ষার্থীরা, কয়টা স্থানাঙ্ক বের করব? তিনটা স্যার। তিনটা। আচ্ছা, মেঝে, আমাদের মেঝেতে একটা বই, একটা কলম পড়ে আছে, একটা বস্তু পড়ে আছে, কয়টা স্থানাঙ্ক বের করা যায়? ওটা তো স্যার একটা। মেঝেতে দুইটা, শুধু x অক্ষ y অক্ষ, এখানে উচ্চতা নাই, বুঝতে পারছি? একটা মনে করে একটা রাস্তা দিয়ে একটা সাইকেল যাচ্ছে, আমরা সাইকেলের একটি অবস্থান বের করব, কয়টা স্থানের মধ্যে বের করব? দুইটা। সাইকেলের অবস্থানটা শুধু একটা রাস্তা হচ্ছে শুধুমাত্র দৈর্ঘ্য, তাহলে একটা স্থানাঙ্ক দিয়ে বের করব আমরা। যদি আমরা একমাত্রিক বস্তু চিন্তা করি, একমাত্রিক বস্তু হচ্ছে কোনটা? একমাত্রিক বস্তু একটা সরু সুতা বা একটা তার। দ্বিমাত্রিক বস্তু একটা কাগজের পাতা, বস্তু শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে। পাতলা ধাতব পাত, শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। ত্রিমাত্রিক বস্তু কোনটা? একটা ইট বলতে পারো, ইটের একটা দৈর্ঘ্য প্রস্থ কি আছে, উচ্চতা আছে। চেয়ার টেবিল এগুলো হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ। তাহলে আমরা একমাত্রিক কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এগুলো আমরা পড়বো, মুখস্থ করবো সংজ্ঞাগুলা। তার পাশাপাশি আমরা উদাহরণগুলি একটু পড়বো। একমাত্রিক বস্তু কাকে বলে, দ্বিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তু, এই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলি ভালো করে পড়বো। এখন যাচ্ছি পরবর্তী টপিক, আমরা জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো। দেখো তোমার বইয়ে একটু মিলে নাও, জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। এখন জড় কোনটা? আমরা নিউটনের গতির প্রথম সূত্রটা বলছিলাম, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকে। অর্থাৎ হয় স্থির থাকতে হবে, না হয় সমবেগে গতিশীল থাকতে হবে। তাহলে সেগুলোকে বলছি আমরা জড়, জড় কাঠামো। তাহলে আমরা কি বলছিলাম? জড় যে কাঠামো, যে প্রসঙ্গ কাঠামোর কোনো ধরনের ত্বরণ বা মন্দন থাকবে না। কাঠামোটা যদি স্থির থাকে সেখানেও ত্বরণ থাকবে না, কাঠামোটা যদি সমবেগে গতিশীল থাকে সেখানেও ত্বরণ থাকবে না। তাহলে আমরা বলছিলাম যে কাঠামোতে ত্বরণ বা মন্দন থাকবে না, অর্থাৎ নিউটনের গতির প্রথম সূত্রটা প্রযোজ্য হবে, সেই কাঠামোটাকে বলছি আমরা জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে শিক্ষার্থীরা? যে কাঠামোতে ত্বরণ মন্দন থাকে না সেই কাঠামোকে বলছি আমরা জড় প্রসঙ্গ কাঠামো। সেই কাঠামোটা হতে পারে স্থির অথবা সমবেগে গতিশীল। একটা ট্রেন সমবেগে গতিশীল, একটা ট্রেন সমবেগে গতিশীল আছে, সেখানে কিন্তু আমরা এটাকে বলবো জড় প্রসঙ্গ কাঠামো। যদি সমবেগে একটা ট্রেন গতিশীল থাকে, সেখানে যদি একটি ফুটবল তুমি সেই ট্রেনের বগিতে মেঝেতে রাখো, ট্রেনটা সমবেগে যাচ্ছে, কিন্তু ট্রেনের বগিতে যে ফুটবলটা আছে সেই ফুটবলের অবস্থান কিন্তু পরিবর্তন হবে না। তুমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো তাহলে দেখবে যে তুমি সমবেগে যদি চলতেই থাকে তাহলে ট্রেনের কামরার মধ্যে যে ফুটবলটির অবস্থান আছে সেই ফুটবলটি তুমি যেখানে উঠছিলা সেখানে রাখছিলা সেখানেই থাকবে। তাহলে এটাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ ত্বরণ মন্দন থাকবে না। যদি ট্রেনটা তোমার ব্রেক করে থামায়, আস্তে আস্তে থামায় যায়, সেখানে কিন্তু তোমার মন্দন তৈরি হয়ে যাবে, অর্থাৎ বলটা কিন্তু আর ওই জায়গায় থাকবে না, গড়িয়ে এক জায়গায় চলে যাবে। সেটা হলো তোমার অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো কোনটা? যে কাঠামোতে
দেখো বই দেখো, যে কাঠামোতে ত্বরণ মন্দন থাকে, অর্থাৎ একটা ট্রেন ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, ফুটবলটা তার আগের জায়গায় থাকবে না, ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, সেই কাঠামোটাকে বলছি আমরা অজর প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ ত্বরণ মন্দন থাকবে, অর্থাৎ ত্বরণ গতি যখন বাড়তে থাকবে ত্বরণ হবে, যখন তুমি ট্রেনটাকে থামাইতে চাবে বা বাসটাকে থামাতে চাবে সেখানে মন্দন হবে। অর্থাৎ যে কাঠামোতে ত্বরণ মন্দন থাকবে সেটা হলো অজর কাঠামো, আর যে কাঠামোতে ত্বরণ মন্দন থাকে না সেটা হলো আমাদের জড় কাঠামো। দেখি জড় কাঠামো কোনটা? যেটাতে ত্বরণ মন্দন থাকে না। হ্যাঁ, এখানে ত্বরণ নাই স্যার, যে কাঠামোতে ত্বরণ নেই এবং স্থির স্যার, স্থির একটা সংযোগ চলে। যেমন স্যার পাথরের খণ্ড একটি। না, ত্বরণ যেখানে থাকবে না ওই কাঠামো কোনটাকে বলবো আমরা? ত্বরণ থাকে না স্যার। হ্যাঁ, আমরা যেটা বলি একটা পাথরের খণ্ড বলি স্যার। হ্যাঁ, যতক্ষণ এটা স্থির থাকবে স্যার, যতক্ষণ মানে পাথরের খণ্ড যতক্ষণ আমরা মানে ত্বরণ প্রয়োগ না করবো ততক্ষণ আমরা একটা ট্রেনের বগি, একটা ট্রেনের বগি, ট্রেনটা সমবেগে চলতে আছে না, বুঝতে পারছো? স্যার বগির মধ্যে মেঝেতে একটা আমি পাথর রাখে দিলাম, পাথর খণ্ড সমবেগে যদি চলতে থাকে, অথবা ট্রেনটা স্থির আছে, এই পাথর খণ্ডটাকে বল প্রয়োগ করলে বল না দেওয়া পর্যন্ত কি সরবে? না স্যার, সরবে না। তাহলে আমরা ট্রেনের বগিটাকে ট্রেনটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলছি, অর্থাৎ ট্রেনটা কি যাচ্ছে সমবেগে চলতে আছে, সমবেগে, তাহলে সমবেগে গেলে বেগের পরিবর্তন হবে না, অর্থাৎ ত্বরণ থাকবে না, সেটা হলো আমাদের জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো কোনটা? ত্বরণ এবং মন্দন সহ মানে গতিশীল থাকবে। একজন কথা বলতেছো, বাকিগুলো কই? কি নাম তোমার? পার্টিসিপেট নাই স্যার, আমরা মিরাজ স্যার। হ্যাঁ, মিরাজ স্যার, মিরাজ। মিরাজ কত রোল? স্যার রোল 15। রোল 15। কে কে আছে, কতগুলো আছে জয়েন? স্যার আমাদের কলেজে আছে 57 জন স্যার। না, এখন কয়জন আছে তোমরা অনলাইনে? এখন আমরা আছি মাত্র 2 জন স্যার, 2 জন। আর আমাদের ক্লাসে আসে, স্যার ক্লাসে আসে আমাদের 15 জন 20 জন করে আসে, কিন্তু আজকে আসে নাই স্যার কেউ। প্রথম কেমিস্ট্রি ক্লাস কয়জন করছে? প্রথম কেমিস্ট্রি ক্লাস করছি আমি একাই স্যার। তুমি একাই, এখন আসে 2 জন, তাহলে কি সমস্যা ওদের? স্যার ওরা ঘুম থেকে ওঠে না স্যার, ঘুম থেকে ওঠে 10-11টার দিকে, সারা রাত জেগে থাকে ঘুরে রাতে দেবো নাকি? স্যার রাতে দিব ঘুম থেকে উঠে নাকি ঘুমানোর আগে? সেটাই তো স্যার, কিন্তু ওরা তো ক্লাস ঘুম থেকে উঠে না স্যার সকালবেলা 9টার দিকে। নাকি ক্লাসে দরকার নাই কোনটা? সেটা ওরা জানে স্যার, আমি কি জানি। তাহলে ঠিক আছে, তুমি করো। 15টা রোল তোমার না? কি বুঝতে পারছো? আমাদের স্টুডেন্ট অনেক লেজি স্যার, অনেক লেজি। জড় প্রসঙ্গ কাঠামো অজড় প্রসঙ্গ কাঠামো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে জড় কাঠামো এখন আমরা চলে যাই। দেখো এখানে তোমার কাছে কি বই আছে? স্যার আছে। আছে, তুমি দেখো তো ওখানে হাতে কলমে একটা কাজ দেওয়া আছে যে ফুটবল মাঠে 2 দল ছেলে ফুটবল খেলছে, তাইছো? জি স্যার আছে, হ্যাঁ হাতে কলমে কাগজ। ঠিক আছে। আর দেখো দেখো ওখানে বক্সের মধ্যে আবার তোমার পড়ার ঘরে একটি প্রজাপতি ছোটাছুটি করছে। এই দুইটি ঘটনাকে প্রসঙ্গ কাঠামোর সাথে তোমাকে উপস্থাপন করতে হবে, পারবে? ফুটবলের অবস্থান আর প্রজাপতির অবস্থান। তাহলে ফুটবলের অবস্থানটা মানে একমাত্রিক, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক? স্যার দ্বিমাত্রিক, ফুটবল আছে দ্বিমাত্রিক, প্রজাপতি আছে ত্রিমাত্রিক। প্রজাপতির অবস্থানটা ত্রিমাত্রিক স্যার। ত্রিমাত্রিক, কারণ প্রজাপতিটা কোথায় বসে আছে? স্যার কারণ প্রজাপতিটা স্যার মানে আমার পড়ার টেবিলে পড়ার মানে মেঝে থেকে টেবিলের একটা উচ্চতা আছে, তাই না? আর ঘরের কোণটাকে যদি মূলবিন্দু ধরো, সেখান থেকে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর গিয়ে আবার উচ্চতা উঠতে হবে, তাই না? উচ্চতা ওয়াই এক্স মানে হ্যাঁ, তাহলে এক্স ওয়াই জেড এখানে 3টা স্থানাঙ্ক আছে, অর্থাৎ প্রজাপতি হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামো দিয়ে বের করতে হবে, আর ফুটবলের অবস্থানটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দিয়ে বের করতে হবে। ওকে জি স্যার। আচ্ছা, এবার দেখো ওখানে পরম গতি আপেক্ষিক গতি একটা পয়েন্ট আছে, আছে স্যার। পরম গতি মানে অ্যাবসলিউট মোশন এন্ড রিলেটিভ মোশন।
হ্যালো, জি স্যার আছে অ্যাবসলিউট মোশন এবং রিলেটিভ মোশন, পরম গতি এবং অ্যাবসলিউট মোশন আর রিলেটিভ। অ্যাবসলিউট হচ্ছে পরম আর রিলেটিভ হচ্ছে তোমার আপেক্ষিক। পরম বলতে কি কিছু আছে পৃথিবীতে আমাদের? পরম বলতে তো স্যার পরম বলতে কিছু নাই, সবকিছু আপেক্ষিক। কেন? আমরা পৃথিবীর পৃষ্ঠে আছি, আমরা কি স্থির আছি? তুমি কি স্থির আছো ওখানে? না স্যার, আমি স্থির নাই স্যার, আমরা 24 স্থির ঘন্টা আমরা নেই কেন? ঘুরতেইছি স্যার। কার সাপেক্ষে বলতেছো তুমি স্থির নাই? পৃথিবীর স্যার সাপেক্ষে স্যার, পৃথিবী পৃথিবীর হচ্ছে চারিদিকে সূর্যের চারিদিকে ঘুরপাক খায় সেজন্য। হ্যাঁ, তুমি তোমার রোল কত? স্যার আমার রোল 10। 10। আচ্ছা, 10 আর 12 কে 15 কে পাইছি আমরা। আচ্ছা ঠিক আছে, দেখো পৃথিবী কোনো কিছুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি আমরা ব্যাখ্যা করি, তাই না? অর্থাৎ যার সাপেক্ষে যদি আমরা কোনো কিছুর বর্ণনা করতে গেলে কোনো একটা সাপেক্ষে ধরতে পারো। দেখো আমার টেবিল, আমার দেখো তোমরা বোর্ডে দেখো আমার একটা কলমের অবস্থান। এই কলমটা গতিশীল না স্থির? হ্যালো, স্যার কলমটা দেখো, দেখতে পাচ্ছ কলমটা গতিশীল না স্থির? স্যার গতিশীল। গতিশীল গতিশীল। কার সাপেক্ষে? স্যার, ব্ল্যাকবোর্ড আপনার সাথে তো স্যার। হ্যাঁ, বোর্ডটার সাপেক্ষে। কার সাপেক্ষে? আমার বোর্ডের সাপেক্ষে। এখন তুমি যার সাপেক্ষে এই কলমটার গতি গণনা করতেছো তাকে কিন্তু পরম স্থির থাকতে হবে। যদি আমার বোর্ডটা পরম স্থির থাকে তাহলে কলমের গতিটাকে আমরা পরম গতি বলবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে কি এখন বলো এই বোর্ড কি আমার পরম স্থির? জি স্যার। না। আমরা যদি বলি পরম জি স্যার। কেন? এটা এই বোর্ডটা পৃথিবীর পৃষ্ঠে আছে, তাহলে পৃথিবীর পৃষ্ঠে যে পৃথিবী যদি ঘূর্ণনশীল হয়, গতিশীল হয়, তাহলে বোর্ডকে আমরা পরম স্থির বলতে পারবো না, তাই না? না স্যার, পারবো না। তাহলে আমাদের পৃথিবীর সাথে পারবো না স্যার, পৃথিবীর আমরা যদি পরম গতি বলি, এই কলমটার গতি পরম গতি আমার সাপেক্ষে বা বোর্ডের সাপেক্ষে বা কোনো কিছুর সাপেক্ষে, যার সাপেক্ষে আমি এই কলমের গতি বর্ণনা করতেছি, এই কলমের গতি বর্ণনা করতেছি, যার সাপেক্ষে তাকে পরম স্থির থাকতে হবে। যদি বোর্ড পরম স্থির থাকে তাহলে কলমের গতিটা হবে পরম স্থির, আর বোর্ড যদি আমার আপেক্ষিক থাকে তাহলে কলমের গতি হবে আপেক্ষিক। যেহেতু পৃথিবীর পৃষ্ঠে সবকিছুই আছে আর পৃথিবী আমাদের কি গতিশীল, সূর্যের চারিদিকে ঘূর্ণনশীল, তাহলে আমাদের পৃথিবীর পৃষ্ঠে যেগুলো আছে সবগুলাই কি গতিশীল, অর্থাৎ কোনো কিছুই পরম নয়, তাই না? পরম স্থির বলতে কোনো কিছু আছে? মানে স্যার পৃথিবীর সাপেক্ষে হোয়াইট বোর্ডটা গতি পরম গতি নয় স্যার, কিন্তু বোর্ডের সাপেক্ষে কোনটা পরম গতি বলতে কিছু নেই, তাহলে পরম গতি বলতে কিছু নেই। তাহলে পরম স্থির বলতে যেহেতু কিছু নাই, তাহলে পরম গতি বলতে কিছু নেই। যেহেতু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে সূর্য কি পরম স্থির? না স্যার, অবশ্যই না। আবার সূর্য গতিশীল থাকে তার সৌরজগতের সাপেক্ষে, তাই না? ছায়াপথগুলোর সাপেক্ষে। হ্যাঁ, এগুলো আবার সূর্য প্রচন্ড বেগে ছোটাছুটি করে, তাহলে সূর্যকেও আমরা পরম স্থির বলতে পারি না। তাহলে সূর্য যদি পরম স্থির হয় তাহলে পৃথিবীর গতিকে আমরা পরম গতি বলতে পারতাম। তাহলে আমরা শেষে পারবো যে পরম স্থির বা পরম গতি বলতে কোনো কিছু আছে কি? নাই স্যার। আর এই মহাবিশ্বের সকল স্থিতি কি? আপেক্ষিক গতিশীল। সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি কি আপেক্ষিক। পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এই ছোট্ট একটি প্রশ্ন মুখস্থ করবে জ্ঞান অনুধাবন প্রশ্নের জন্য, যে পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি, এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা গতি বর্ণনায় অন্তরীকরণ যৌগজীকরণের প্রাথমিক ধারণা দিব আজকে। গতি বর্ণনায় অন্তরীকরণ যৌগজীকরণের প্রাথমিক ধারণা। অন্তরীকরণ বোর্ডে লেখাগুলো কি বোঝা যায়? জি স্যার, যাচ্ছে বোঝা। স্যার মার্কার একটু কালি কম আছে সম্ভবত। কালিটা একটু শুকাই গেছে। অন্তরীকরণ দেখো ডিফারেন্সিয়াল। এই কলমটা দেখতে পাচ্ছ আমার হাতে?
জি স্যার। আচ্ছা, এই কলমটাকে যদি আমি ছোট 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 করে ভাঙিয়ে এটাকে বলে অন্তরীকরণ, আর সবগুলা যদি একত্রে যোগ করে দিই সেটা হলো কি যোগজীকরণ, যোগজীকরণ। তাই না? জি স্যার। এখন আমি যে ক্যামেরার সামনে আছি, আমার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যেখানে আছি সেখানে আমার ছবিটাকে স্ক্যানিং করা হচ্ছে, ক্যামেরা কিন্তু স্ক্যানিং করতেছে, ক্ষুদ্র 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 করে স্ক্যানিং করে তড়িৎ সংকেতের মাধ্যমে তোমার কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে আমাকে। তোমার পাশে হচ্ছে যোগজীকরণ, আর আমার পাশে কি অন্তরীকরণ। অন্তরীকরণ। অন্তরীকরণ মানে আমার ছবিটা দেখো ক্যামেরা দিয়ে তোমার কাছে চলে গেছে, কথা বুঝতে পারছো? তাহলে আমাকে অবশ্যই কি করা হয়েছে, এখানে স্ক্যান করা হয়েছে, অর্থাৎ ছোট ছোট করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তড়িৎ সংকেতের মাধ্যমে তোমার কাছে তোমার মনিটরে চলে গেছে। তাহলে তোমার মনিটরে হচ্ছে ওটা হলো যোগজীকরণ, আর আমার এই পাশে হচ্ছে আমি কি বলো অন্তরীকরণ। বুঝতে পারছো কথা অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে? জি স্যার। তাহলে অন্তরীকরণ কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাকে কি বলবো অন্তরীকরণ বলা হবে। আর সমষ্টি করলে কি হবে? সমষ্টি করলে স্যার যোগজীকরণ। যোগজীকরণ, যোগজী না যোগজী, যোগজীকরণ। যোগজীকরণ ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। ইন্টারগ্রেশন। হ্যাঁ, এখন যোগজী আমরা আজকে দেখবো অন্তরীকরণ। অন্তরীকরণের একটা সূত্র আছে, তুমি তোমরা লিখে নাও, ddx of x to the power n, এটা উচ্চারণ কি ddx, dx আমরা d by dx বলি সবাই, কিন্তু আসলে এটা শুদ্ধ উচ্চারণ কি ddx of x to the power n। এখন কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে কতবার একবার। দেখো ডিফারেনশিয়াল বা অন্তরীকরণের সূত্র, এটা মৌলিক সূত্র একটা, ddx of x to the power n, দেখতে পাচ্ছ? হ্যালো 10 রোল 10 শোনা যায় না? হ্যালো আমার শেষ হয়েছে মানে 15 পর্যন্ত আসলে আমার ছিল 10টা 24 বাজে।